মধ্যপ্রাচ্য এক প্রলয়ঙ্কারী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে ইরানের অভ্যন্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণ এবং মার্কিন কংগ্রেসকে ট্রাম্পের দেয়া যুদ্ধবার্তা, অন্যদিকে কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের একের পর এক মিসাইল হামলা। এরই মধ্যে ইরানের জনপ্রিয় গণমাধ্যম প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর হিটলিস্ট, যেখানে ট্রাম্প এবং নেতানিয়াহু সহ বিশ্বের ১৩ জন শীর্ষ নেতার নাম রয়েছে যাদেরকে হত্যার লক্ষ্য নির্ধারণ করেছে ইরান। একই সাথে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ নাকি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদকে তাদের সম্পদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিল। অর্থাৎ দুইবার ইরানের জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন আসলে মোসাদের একজন গুপ্তচর। কি ঘটেছিল আসলে? আজকের ভিডিওতে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির পূর্ণ বিশ্লেষণ এবং খবরের পেছনের খবর আমরা আপনার সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম দর্শক, আমি ওমর ফারুক আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। দর্শক, আপনাদের হয়তোবা মনে আছে কিছুদিন আগে খবর বেরিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বেনিয়ামিন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, এমনকি মিডিয়াতে সরাসরি একজন আরেকজনকে গালাগাল পর্যন্ত গড়িয়েছিল। তখন খবর এসেছিল যে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের সবচাইতে তলানিতে অবস্থান করছে। এ বিষয়ে আজকে একটি প্রেস কনফারেন্স হয়েছিল হোয়াইট হাউসে, যেখানে একজন সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেন বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আপনার সম্পর্কের বিষয়ে এবং তার চাইতে ভালো কি কেউ আ ইসরায়েলে আছে কিনা? জবাবে ট্রাম্প কি বলেছে জানেন? ট্রাম্প বলেছেন, "ইসরায়েলে কারা আছেন সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে জানি না। কিন্তু নেতানিয়াহুর চাইতে দুর্বল যদি কেউ থাকতো, তাহলে আজকে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বই থাকতো না। নেতানিয়াহুই সবচাইতে ভালো। আমার এবং নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক খুবই ভালো।" অর্থাৎ কিছুদিন আগে যে খবরটা বের হয়েছিল যে ট্রাম্প চাইছেন নেতানিয়াহু যেন পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে না পারেন এবং নেতানিয়াহু নিজেও চাইছিলেন যাতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্সি থেকে সরে যান। উভয়কে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। সে অবস্থান থেকে এখন ট্রাম্প নিজেই বলছেন যে নেতানিয়াহুর চাইতে দুর্বল কেউ থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। অর্থাৎ আগের যে মন্তব্য বা যে অবস্থান ছিল মার্কিন প্রেসিডেন্টের, সেটি থেকে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি তিনি ঘুরে গিয়েছেন। চলুন দেখে আসি দর্শক সেই ভিডিওটি। এদিকে ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "গতকাল আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল, সব চূড়ান্ত হয়ে গিয়েছিল এবং তারা এরপর চুক্তিটি ভেঙে দেয়। কারণ ইরান জানতে পারে যে চুক্তির মধ্যে এমন কিছু ছিল যা ইরানের পছন্দ হয়নি।" ইরানের বিষয়ে ট্রাম্প আরও বলেন, "হরমুজ প্রণালীর সাথে সম্পর্কিত তাদের সমস্ত সক্ষমতা আমরা ধ্বংস করে দিয়েছি এবং দিচ্ছি। আমি মনে করি শেষ পর্যন্ত পুরো বিষয়টির নিয়ন্ত্রণ আমাদের হাতেই চলে আসবে।" সাংবাদিক তাকে প্রশ্ন করেন, "আপনি কি মনে করেন ইরানের সাথে এখনো কি কোনো চুক্তি সম্ভব?" ট্রাম্প উত্তর দেন, "অবশ্যই সম্ভব।" সাংবাদিক তাকে আরও প্রশ্ন করেন, "আপনি এখন কয়েক মাস ধরেই ইরানে বোমা হামলা চালাচ্ছেন। এটাই কি নতুনভাবে স্বাভাবিক হয়ে যাচ্ছে?" জবাবে ট্রাম্প বলেন, "আমরা ভিয়েতনামে ১৯ বছর ছিলাম, আর এখানে আছি মাত্র ৪ মাস।" কাশেম সুলাইমানি সম্পর্কে ট্রাম্প বলেন, "কাশেম সুলাইমানি আমাদের অনেক সামরিক স্থাপনা ধ্বংস করার অপেক্ষায় ছিল। আমরা তাকে হত্যা করেছি এবং মার্কিন সেই সম্পদগুলোকে রক্ষা করতে সমর্থ হয়েছি।" ইরানের বিষয়ে ট্রাম্প আরও বলেন, "তারা এমন ৫টা ভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা দেশগুলো জানতও না যে কি হচ্ছে এবং ইরান নিজেও জানে না যে এই দেশগুলো এই হামলার সাথে জড়িত কিনা।" এরপর ট্রাম্প ইরান সম্পর্কে বলেন, "তারা পাগল হয়ে গিয়েছে, বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে।" ট্রাম্প আরও বলেন, "আমি এই খরচের টাকা ফেরত চাই। কারণ আমরা বিশ্বের একটি অত্যন্ত ধনী অঞ্চলকে রক্ষা করছি, আমরা টাকা খরচ করছি। আমরা যে দেশগুলোকে সাহায্য করছি তাদের কাছ থেকে এই টাকা আদায় করা হবে। যেমন যে ৫টি দেশ আপনার সামনে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং অন্যান্য দেশ।" ইরান বিষয়ে ট্রাম্প আরও বলেন, ৪ মাস আগে ইরানের অত্যন্ত শক্তিশালী একটি সামরিক বাহিনী ছিল, যা সম্ভবত পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে শক্তিশালী বলা যায় নির্দ্বিধায়। তাদের অসাধারণ রাডার ব্যবস্থা ছিল, এখন তার সব শেষ। ট্রাম্প আরও বলেন, তারা একটি চুক্তি করেছিল, অন্তত সম্ভবত ১০ বার তারা সেই চুক্তি ভেঙেছে। তারা চুক্তি করতে চায়, তারা ফিরে এসেছে। আমরা ২ দিন আগে একটি চুক্তি করেছিলাম এবং তারা চুক্তি আবারও করতে চায়। ইরানের বিষয়ে ট্রাম্প আরও বলেন, ৪ মাসের মধ্যে আমরা তাদের অনেকটাই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছি। তাদের এখনও কিছু ক্ষেপণাস্ত্র এবং সামান্য সক্ষমতা রয়ে গেছে, তবে মূলত তাদের এক ভিন্ন যুগে ফিরিয়ে দেয়া হয়েছে।
সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বর্তমানে প্রণালীটি কার নিয়ন্ত্রণ রয়েছে? এটি কি আমাদের নিয়ন্ত্রণে নাকি তাদের নিয়ন্ত্রণে, নাকি এটি নিরপেক্ষ অবস্থানে রয়েছে? ট্রাম্প বলেন, হ্যাঁ, এটা আমাদের নিয়ন্ত্রণেই আছে। তারা ঝামেলা তৈরি করতে পারে, তারা এমন কিছু করতে পারে যা মোটেও ভালো নয়, কিন্তু নিয়ন্ত্রণটা আমাদের হাতেই রয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইসরায়েল বহু বছর ধরে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে সম্ভাব্য গোয়েন্দা সম্পদ বা ইন্টেলিজেন্ট অ্যাসেট হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে এবং তাদের লক্ষ্য ছিল পরবর্তী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্ভাব্য নেতা হিসেবে তাকে গড়ে তোলা। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দারা একাডেমিক অনুষ্ঠানের আড়ালে হাঙ্গেরি সহ বিভিন্ন দেশে আহমেদিনেজাদের সঙ্গে গোপন বৈঠক করেন। এতে আরও দাবি করা হয়, ২০২৬ সালের ইসরায়েল-ইরান যুদ্ধের সময় আহমেদিনেজাদের বাসভবনে ইসরায়েলি বিমান হামলার পর মোসাদের সদস্যরা তাকে তেহরান থেকে সরিয়ে ইরানের ভেতরে একটি নিরাপদ আশ্রয় নিয়ে যায়। এটি ছিল কথিত সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অংশ। তবে আহমেদিনেজাদ রহস্যজনক পরিস্থিতিতে সেই নিরাপদ আশ্রয় ত্যাগ করলে পুরো অভিযান এবং পরিকল্পনা ব্যর্থ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলের সঙ্গে তার কথিত যোগাযোগের তথ্য প্রকাশ পাওয়ার পর বর্তমানে তিনি ইরানে গৃহবন্দী অবস্থানে রয়েছেন। আপনাদের কি মনে হয় দর্শক, মাহমুদ আহমেদিনেজাদ যিনি মুসলিম বিশ্বে আজকে তো এরদোয়ান অত্যন্ত জনপ্রিয়, এরদোয়ানের পূর্ববর্তী সময় যখন এরদোয়ানের নাম গন্ধ বা অস্তিত্ব ছিল না, মুসলিম বিশ্বের নেতৃত্বের আসনে এরদোয়ানের কোনো অবস্থান ছিল না, ঠিক তখন এই মাহমুদ আহমেদিনেজাদ মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে জাতিসংঘ সম্মেলনে দাঁড়িয়ে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে শয়তানের অক্ষ বলে ঘোষণা দিয়েছিলেন। এই আহমেদিনেজাদ অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং তার জীবনে কোনো আড়ম্বরতা বা বিলাসিতা ছিল না। তিনি দুইবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখনো পর্যন্ত তার খুব একটা বিলাসী জীবনযাপন বা একটা রাষ্ট্রপ্রধান যেভাবে যতটুকু খরচ করেন তার অনেক কম খরচ নিয়ে অনেকটা অনাড়ম্বর সরল সোজা স্বাভাবিক সুন্দর জীবনযাপন তিনি করে আসছেন। সেই ব্যক্তি এই শেষ বয়সে এসে মোসাদের গুপ্তচর হিসেবে কাজ করবে, এটা কি বিশ্বাসযোগ্য কিনা? এখন বাস্তবতা যেটি হতে পারে যে গত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি, গতকালকে আমরা খবর পেয়েছি লিন্ডসে গ্রাহাম, যিনি আমাদের সময়ের সবচাইতে বড় যুদ্ধোন্মাদ বলে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে হামলা করে, আমরা সবাই দেখেছি বুশ সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, টনি ব্লেয়ার নেতৃত্ব দিয়েছিল, কিন্তু তাদের পেছনে দ্বিতীয় অবস্থানে যে ব্যক্তিটি ছিলেন তিনি এই ব্যক্তি, অর্থাৎ গতকালকে যিনি মারা গেলেন। আমি নামটা মনে করতে পারছি না, একটু আগে বললাম যে আ হ্যাঁ, মনে পড়েছে, মাইক হাকাবি। হাকাবির মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। ইরান যখন আ ঘোষণা করেছিল যে তারা কিছু শীর্ষ নেতৃবৃন্দকে টার্গেট করবে, তারপর তার মৃত্যু হয় এবং খবরে বলা হচ্ছিল যে তিনি রাশিয়ার আ এই যুদ্ধাবস্থা, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধাবস্থার মধ্যে ইউক্রেনে গিয়েছিলেন এবং ইউক্রেনে থাকা অবস্থায় রাশিয়ার মিসাইল বা বিমান হামলার তিনি আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। তাকে কিন্তু মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয় এবং তার টোটাল যে ডেথ সার্টিফিকেট বা একজন মানুষ স্বাভাবিকভাবে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হলে যে প্রক্রিয়াটি অনুসরণ করা হয়, সেরকম কিছুই তার ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। এখানে একটি ঢাক গুড় ভাব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে। সেই পরিস্থিতিতে বিবেচনা করে বলা হচ্ছে, এই বিষয়টি নিয়ে যেন মার্কিন গণমাধ্যম খুব বেশি উচ্চবাচ্য না করে, তার জন্য নতুন একটি সংবাদ তৈরি করার জন্য এই খবরটি হয়তোবা প্রকাশিত হতে পারে, কিংবা এমন হতে পারে, আমরা যদি ভালোভাবে দেখি বা পজিটিভ ভাবে নেই, ইরান এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যেয়ে এবং একের পর এক অবরোধে এবং যুদ্ধের ধকলে ইরানের অর্থনীতি এবং ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। আহমেদিনেজাদ হয়তোবা একটি সমঝোতার মাধ্যমে চেয়েছিলেন এই যুদ্ধ অবরোধ থেকে বের করে নিয়ে এসে পারমাণবিক অস্ত্রের পথ সম্পূর্ণ ত্যাগ করতে। এবং যখন তিনি বুঝতে পারলেন ইসরায়েল তাকে ব্যবহার করে আ ক্ষমতা পরিবর্তন করতে চায় কিন্তু যুদ্ধ থামাতে চায় না, তখন তিনি ইসরায়েলের পক্ষ থেকে সরে যান। এবং যখন ইসরায়েল দেখল তাকে নিয়ন্ত্রণ আর করা যাচ্ছে না, তখন তাকে তারা প্রকাশ করে দিল সবার সম্মুখে এবং তার অবস্থানকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করল। কেননা মাহমুদ আহমেদিনেজাদ অত্যন্ত জনপ্রিয় ২ বারের নির্বাচিত প্রেসিডেন্ট। এখনো পর্যন্ত তাকে ধরা হয় যে সংস্কারপন্থী হিসেবে, যদিও তিনি সাধারণ স্যুট কোট পরতেন, টাই পরতেন, শার্ট প্যান্ট পরতেন। তারপরও তাকে বলা হয় সংস্কারপন্থী, দুঃখিত, তাকে বলা হয় রক্ষণশীল। অন্যদিকে ইরানের যে
একজন সংস্কারপন্থী প্রেসিডেন্ট ছিলেন। সম্ভবত ইব্রাহিম রাইসি, হ্যাঁ, তিনি জুব্বা পাগড়ি পরতেন, কিন্তু তারপরও তাকে বলা হতো সংস্কারপন্থী। তো যেহেতু ইরানের জনগণের মধ্যে তীব্রভাবে জনপ্রিয় মাহমুদ আহমেদিনেজাদ, তাই এই সরকারের সময় তাকে যেন দায়িত্ব দিয়ে অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা ইরানের মধ্যে রয়েছে, সরকারের প্রতি ইরানের জনগণের যে ক্ষোভ রয়েছে সেটিকে মিনিমাইজ করা বা প্রশমিত করার কোনো চেষ্টা যেন ইরান করতে না পারে, তার রেপুটেশনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ইসরায়েল হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করছে। সত্যি আসলে কি সেটা হয়তোবা ভবিষ্যতে বলতে পারবে। দর্শক, চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে এক্সিওস, মার্কিন গণমাধ্যম এক্সিওস খবর করেছে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে সৌদি আরব হামলা চালানোর আগে ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সমর্থন দিয়েছিলেন। একটি ইরানি বিমান হুতিদের কাছে অস্ত্র ও সামরিক ব্যক্তিবর্গ বহন করছে বলে সৌদি আরব আশঙ্কা প্রকাশ করার পরই এই হামলাগুলো চালানো হয় এবং এতে সানা বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়। এর জবাবে হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায়। এখানে মূল বিষয়টি হচ্ছে, যখন ইয়েমেন থেকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষে একটি ইয়েমেনি প্রতিনিধি দল ইরান থেকে ফেরত চলে আসে ইয়েমেনে এবং তারা নামার চেষ্টা করে বা ল্যান্ড করার চেষ্টা করে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু তখন সেই তাদেরকে বহনকারী একটি বিমানের ওপর হামলা চালানো হয়। এর প্রধান কারণ ছিল সৌদি আরবকে একটি গোয়েন্দা তথ্য প্রদান করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যেখানে বলা হয় এখানে জানাজা শেষে শুধুমাত্র ইয়েমেনের প্রতিনিধি দলই ফেরত আসছে না, এখানে যারা ফেরত আসছে সেখানে রয়েছে ইরানি সামরিক বিশেষজ্ঞ দল এবং প্লেনে রয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ। সেই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সৌদি আরব ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বোমা হামলা চালায় যাতে বিমানটি সেখানে ল্যান্ড করতে না পারে। এই হামলার পরিপ্রেক্ষিতে সেই বিমানটি ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে ইয়েমেনের জন্য একটি ভিন্ন জায়গায় ইয়েমেনের একটি ভিন্ন জায়গায় বিমানটি ল্যান্ড করে। এর ফলশ্রুতিতে ইয়েমেন এই হামলার জবাব দেওয়ার ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় ইয়েমেন হামলা চালায় সৌদি আরবে। দর্শক, দেখতে পাচ্ছেন ইয়েমেনের হামলার পর সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান দৃশ্য। এদিকে ইরানের হামশহর পত্রিকা দেশটির হিটলিস্ট প্রকাশ করেছে। ইরানের আক্রমণ এবং নেতৃত্ব হত্যার প্রতিশোধ হিসেবে এই ১৩ জনকে হত্যা করবে বলে ঘোষণা দিয়েছে পত্রিকাটি। মুস্তফা খামেনির প্রতিশোধ বার্তার সাথে এই ছবিগুলো প্রকাশ করেছে মিডিয়াটি। এই লিস্টে আছেন ইসরায়েলে এবং আমেরিকার নেতৃবৃন্দ সহ ইউরোপের শীর্ষ নেতৃবৃন্দ। এর মধ্যে ১ নম্বরে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী। দ্বিতীয়তে আছেন মার্কিন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় অবস্থানে আছেন মার্কিন রুবিও, যিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রয়েছেন পিটার হেগসেথ, যিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। রয়েছেন ব্র্যাড কুপার, মার্কিন সেন্টকম বা সেন্ট্রাল কমান্ডের সর্বাধিনায়ক। এছাড়া আছেন মাইক হাকাবি, যিনি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। রয়েছেন ইসরায়েল কার্টস, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গিডেন সার রয়েছেন, যিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রয়েছেন ইয়ার জামিল, যিনি ইসরায়েলি সেনাপ্রধান। রয়েছেন ইউরোপীয় নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য জর্জিয়া মেলোনি, যিনি ইতালির বর্তমান প্রধানমন্ত্রী। রয়েছেন কিয়ার স্টারমার, যিনি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী। এছাড়া রয়েছেন ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট। রয়েছেন ফ্রেডরিক মার্টস, যিনি জার্মান চ্যান্সেলর। দর্শক, দেখতে পাচ্ছেন ইরানের হামশহর পত্রিকা যে হিট লিস্টটি প্রকাশ করেছে সেটির একটি প্রতিবেদনটির ছবি। এখানে প্রধান দুইজন রয়েছেন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হচ্ছে, এটি প্রকাশিত হয়ে ইরানের কি লাভ হলো? এর আগে তো আমরা দেখেছিলাম কাসেম সুলাইমানিকে যখন হত্যা করা হয় তখন এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছিল যে ট্রাম্পকে হত্যা করা হবে, যারা এই কাজটি করেছে তাদেরকে হত্যা করা হবে, প্রতিশোধ নেওয়া হবে। এছাড়া ইরানের শীর্ষ নেতৃবৃন্দকে যখন হামলার মাধ্যমে হত্যা করা হয় তখনও ইরান বলেছিল যে তারা এর প্রতিশোধ নেবে। এর আগে ইরানের প্রধান যে পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন তাদেরকে ইসরায়েল যখন গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করে তখনও ইরান প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে। এখন প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে ইরান কি এই অঙ্গীকার কখনো বাস্তবায়ন করেছে কিনা বা করতে পেরেছে কিনা? উত্তর হচ্ছে না। এই ধরনের গুপ্ত হত্যা বা টার্গেট কিলিং সবসময় ইসরায়েল করে এসেছে, কিন্তু এটি নিয়ে মিডিয়ায় উচ্চবাচ্য হয় না। ইরান এখন পর্যন্ত একটিবারের জন্য একজনকেও এই ধরনের গুপ্ত হত্যা করতে সক্ষম হয়নি। কিন্তু ইরানেরই অভ্যন্তরের একটি পত্রিকা, যেটি ইসলামিক রিপাবলিক গার্ড ক্রপস IRGCর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত,
তারা একটি হিট লিস্ট প্রকাশ করেছে এবং এটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে বিশ্ব মিডিয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এখন এতে ইসরায়েলের কি লাভ হয়েছে? ইসরায়েল ইউরোপকে দেখাতে পেরেছে যে ইরান কতটা দুর্ধর্ষ একটি রাষ্ট্র এবং আমাদের পাশে থাকো। আমরা ইরানে যেভাবে আক্রমণ চালাই তোমরা আমাদেরকে সমর্থন দাও। মার্কিন প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট কিছুদিন আগ পর্যন্ত নেতানিয়াহুকে মিডিয়ার সামনে অকথ্য ভাষায় গালাগাল করতেন, তিনি ক্ষমতা পরিবর্তন চাইতেন এবং নেতানিয়াহুর বিপরীতে নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ, যারা বিরোধী দলীয় নেতা রয়েছেন, যাদের জনসমর্থন বেশি নেতানিয়াহুর তুলনায়, তাদেরকে সরাসরি প্রকাশ্যে ঘোষণা দিয়ে সমর্থন দেওয়ার কথা বলা হচ্ছিল মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে। সেই প্রেসিডেন্ট এখন বলছেন যে ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কোনো সমস্যা নেই, নেতানিয়াহুর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং নেতানিয়াহুর চাইতে অন্য কেউ যদি দুর্বল থাকতো ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। কতখানি পরিস্থিতি ঘুরে গিয়েছে এই হিট লিস্ট প্রকাশের পর। প্রশ্ন হচ্ছে, এই হিট লিস্ট আসলে কি ইরান করেছে? করলে ইরানের জন্য কতটুকু লাভ হয়েছে? নাকি ইসরায়েলের যে গুপ্তচর ইরানের ভেতরে রয়েছে যারা, তারাই এই কাজটি করেছে, ইরান না বুঝে এই কাজটি করেছে, কিংবা গুপ্তচররা ইচ্ছাকৃতভাবে করেছে? প্রশ্ন রইল আপনাদের কাছে দর্শক। চলে আসি পরের সংবাদে। দর্শক, কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত হানার প্রমাণ মিলেছে স্যাটেলাইটের লো রিজলিউশন চিত্রে। এই হামলায় এই ঘাঁটিতে এখন পর্যন্ত ৩টি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এছাড়াও আরও খবর এসেছে জর্দানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ২টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে স্যাটেলাইট চিত্র, যার একটি রানওয়েতে এবং অন্যটি কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে। এছাড়া ঘাঁটির অন্যান্য অংশে থাকা মার্কিন MQ-9 ড্রোন হ্যাঙ্গারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই হামলায়। এরই মধ্যে খবর এসেছে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাত্র কয়েক মিটার দূরত্বে আঘাত এনেছে মার্কিন মিসাইল। দেখতে পাচ্ছেন বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাত্র কয়েক মিটার দূরে একটি মার্কিন বিমান হামলা। চরম দায়িত্বজ্ঞানহীন হামলা ছিল এটি। মূল কেন্দ্রটিতে আঘাত লাগলে পুরো পারস্য উপসাগর তেজস্ক্রিয় বাতাসে ভরে যেত, পারস্য উপসাগরের পানি তেজস্ক্রিয় হয়ে যেত। সৌভাগ্যক্রমে মূল পাওয়ার প্ল্যান্টে আঘাত না হওয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এখনও সচল অবস্থায় রয়েছে, সংবাদটি জানিয়েছে মিডল ইস্ট স্পেকটেটর। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে অভিহিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি সামরিক অভিযান শুরু করেছে ইরানের বিরুদ্ধে। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে আরেকবার যুদ্ধ চালানোর পূর্ণ সক্ষমতা অর্জন করল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ট্রাম্প আরও ঘোষণা দেন, আজ রাতেও আমরা ইরানে হামলা চালাবো, আগামী রাতেও হামলা চালাবো। তারা কিছুই করতে পারবে না, তারা শুধু বড় বড় কথাই বলতে পারবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তার একটি পাবলিক বক্তৃতায় বিস্ফোরক মন্তব্য করেছেন। লুলা ডি সিলভা বলেন, ট্রাম্প একটি পোস্ট করে বলেছেন যে তিনি হরমুজ প্রণালী আবার খুলে দেবেন, তবে এই প্রণালী দিয়ে তিনি যে জাহাজে পার হতে দেবেন সেই তেলের জাহাজের মালিককে তাকে 20% ট্যাক্স দিতে হবে। এটাকে আগে জলদস্যুতা বলা হতো, তাই না? একে জলদস্যুতাই বলা হতো। যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ দেশ, যেটি জলদস্যুতার বিরুদ্ধে লড়াইয়ে এত দীর্ঘ সময় ব্যয় করেছে, তাদের এখন জলদস্যু হওয়া উচিত নয়। হরমুজ প্রণালীর জন্য ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অর্থ দাবি করা উচিত নয়, কারণ এই প্রণালী যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের দায়িত্বের মধ্যে পড়ে না। লুলা ডি সিলভা ইরানের বিষয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চেয়েছিল এমন দাবির উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের উস্কে দেয়া কোনো যুদ্ধ আমরা মেনে নিতে পারি না। আমি বলতে পারি যে এটি একটি মিথ্যা, কারণ ২০১০ সালে আমি ইরানে ছিলাম। আমি সেখানে প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এবং তুরস্কের প্রেসিডেন্টের সাথে একসাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিলাম, যেখানে বলা হয়েছিল ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তারা কেবল শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, ঠিক যেভাবে ব্রাজিল করে থাকে। একইভাবে তারা দাবি করেছিল সাদ্দামের কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে এবং তারা ইরাককে ধ্বংস করে দিয়েছিল। সেই রাসায়নিক অস্ত্রগুলো এখন কোথায়? ২০ বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, সেগুলো এখন কোথায় বলে প্রশ্ন রাখেন লুলা ডি সিলভা। লুলা ডি সিলভার এই কথারই প্রতিধ্বনি হয়েছে নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ একটি প্রতিবেদনে।
নিউইয়র্ক টাইমস দাবি করে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজের মালামালের ওপর ট্রাম্প যে 20% ফি বসানোর প্রস্তাব করেছেন তার কারণে এই জলপথ দিয়ে তেল পরিবহনের খরচ দ্বিগুণেরও বেশি হয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে তেল পরিবহনের খরচ প্রতি ব্যারেলে প্রায় $10 থেকে বেড়ে $26 পর্যন্ত। এর ফলে একটি বড় জাহাজের খরচ $3 কোটি বেশি বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের জন্য জ্বালানির দাম বাড়িয়ে দেবে, অর্থাৎ মার্কিন জনগণের জন্য জ্বালানির দাম বেড়ে যাবে। এই যখন অবস্থা, তখন এক সিনিয়র ইরানি এমপি ইব্রাহিম আজিজি বলেছেন, গতরাতে মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনার সময় ইরানের সংসদে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তা ও টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ বিলটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা আমাদের চূড়ান্ত সীমা রক্ষা করতে অবিচল রয়েছি, বিশেষ করে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার বিষয়ে। এটি আমাদের প্রথম পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপগুলো শীঘ্রই আসছে। দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত যুদ্ধাবস্থা কোন দিকে মোড় নেয় সেটি দেখতে আমাদের সাথেই থাকুন। চোখ রাখুন আমাদের এই চ্যানেলটি এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।